শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এক যুগ ধরে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার 7 জন আদালতে স্বীকারোক্তি জানিয়েছে। এসবে জড়িত 31 জনের বিরুদ্ধে সকালে পল্টন থানায় মামলা করে সিআইডি। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পিএসসি। সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, প্রমাণ সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাথে বাতিল হবে 5ই জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে প্রাক নির্বাচনী পরীক্ষাও। আলাদা দাবিতে আন্দোলনে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। শিক্ষক কর্মচারীদের 9 দিনের আন্দোলনে বাতিল হয়েছে 1 লাখের মতো পরীক্ষা ও ক্লাস। এতে সেশন জটের সংখ্যা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীর 2 পক্ষই। এদিকে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে কাল সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। চীনের ব্যবসায়ীদের সঙ্গে 16টি সমঝোতা সই করেছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। সকালে বেইজিংয়ের একটি হোটেলে 2 দেশের বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে সম্মেলনে এসব সই হয়েছে। এতে অংশ নেন চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চীনা ব্যবসায়ীদের জানান, বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখন। এবারে বিস্তারিত সংবাদ। প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ 7 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তে প্রমাণিত হলে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ছাড়াও 5ই জুলাইয়ের রেলওয়ে নিয়োগ পরীক্ষা বাতিলের কথা জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান। বিসিএস সহ গত 12 বছরে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সকালে মোট 31 জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে সিআইডি। ওই মামলায় গ্রেফতার দেখানো 17 জনকে দুপুরের পর আদালতে নেওয়া হয়। এদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী, অফিস সহায়ক খলিলুর রহমান ও সাজিদুল ইসলাম সহ 7 জন 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অত্যাচার করছে, নির্যাতন করেছে, কিছু আসামিকে যারা একটু দুর্বল তাদের নিরীহ করেছে। এই কারণে আমাদের কিছু আসামিকে দেখা যায় যে 164 করার জন্য নিয়ে আসছে, আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দেয় নাই। পিএসসির মাধ্যমে যাদের পরীক্ষা দেওয়ার কথা, সেই মেধা সম্পন্ন যারা আছেন তাদেরকে মেধা শূন্য করার জন্য তারা অনৈতিক উপায়ে, অসৎ উপায় অবলম্বন করে সেই প্রশ্নপত্রগুলো ফাঁস করেছেন। এদিকে দুপুরে নিজ কার্যালয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সাংবাদিকদের জানান, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সত্য হলে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ছাড়াও বাতিল হবে 5ই জুলাইয়ের রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে প্রাক নির্বাচনী পরীক্ষা। কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। তার আগে এটা দিলে তো অন্য অবিচার হয়ে যেতে পারে, বা বিভিন্ন বিধিবিধান না দেখে এবং সামগ্রিক দিক বিবেচনা না করে 12 বছর আগে যদি চাকরি পেয়েছেন, যদি সেটা এখন কোনো কিছু আসে, সেটা কী করতে হবে? একটা কোর্টের বা আদালতের বা আইনের পরামর্শ ছাড়া সম্ভব না, এটা বলা কারোর পক্ষে ইনস্ট্যান্টলি বলা যাবে না। এর আগে পিএসসি কার্যালয়ের সামনে রেলওয়ের 5ই জুলাইয়ের নিয়োগ পরীক্ষা বাতিল ও প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা। যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তাদেরকে আইনে আওতায় এনে ব্যবস্থা করতে হবে। পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে যাতে কোনো দুর্নীতি না হয়। পরীক্ষা যদি ফাঁস হয় তাহলে প্রকৃতভাবে যে মেধাবী তাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। পরে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের প্রতিনিধি দল। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে কাল সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদনের উপর শুনানিও হবে কাল। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছেন দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন ঘণ্টাখানেক। সকালে রাজশাহী কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন স্থানে সমাবেশ করে কোটা বিরোধীরা। গত দুদিন রাজধানীতে সড়ক অবরোধ করলেও আজ গণসংযোগ কর্মসূচি চালায় আন্দোলনকারীরা। আমরা বাংলা ব্লকেট কর্মসূচি বলছি, যেটি একটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি। হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছু কিন্তু বন্ধ থাকে। আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না। আমরা আশা করব যে তা আমাদের সেদিকে যেতে বাধ্য না করা হয়। এদিকে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাদি ভুইয়া ও আহনাফ সাইদ খান। আদালতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অ্যাপিলেট ডিভিশনের সামনে কিন্তু জাজমেন্ট এখনো পর্যন্ত সই হয় নাই, তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন, আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। কোটা বিরোধীদের আপিল বিভাগে আবেদনের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনমন্ত্রী। তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। কোটা ইস্যুতে আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে আশা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই আন্দোলন নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, আমাদের সাবধান থাকতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে চলা আন্দোলনে 9 দিনে প্রায় 1 লাখের মতো পরীক্ষা ও ক্লাস বাতিল হয়েছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সেশন জটের সংখ্যা জানিয়েছেন খোদ আন্দোলনরত শিক্ষকরাই। মহসিন আশরাফের রিপোর্ট। এ সময়টায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের পদচারণা এবং পুরনোদের ক্লাস পরীক্ষায় মুখর থাকার কথা ক্যাম্পাস, কিন্তু চিত্র ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন মল চত্বর খাঁকা করছে। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শ্রেণীকক্ষে ঝুলছে তালা, ধুলো জমেছে বেঞ্চে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে চলমান আন্দোলনে অসহায় সাধারণ শিক্ষার্থীরা। সামনে কি হবে, কতদিনে সমাধান হবে, সমাধান না হলে কতদিন আন্দোলন চলবে, তৈরি হচ্ছে এসব প্রশ্ন। এটা আসলে সেশন জটের দিকেই যাচ্ছি। আমরা চাই দ্রুত এই সংকটের সমাধান হোক, আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই। যে কোনো আন্দোলনে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও খোলা থাকে গ্রন্থাগার। এবার তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি আছে সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে কোটা বিরোধী যে আন্দোলন সেটার কারণেও বন্ধ রয়েছে লাইব্রেরি, তো পড়াশোনা অনেকটা হ্যাম্পার হচ্ছে আমাদের। 40টির মতো বিশ্ববিদ্যালয়ে একসাথে আন্দোলন চলায় গেল 9 দিনে প্রায় লাখখানেক ক্লাস পরীক্ষা স্থগিত হয়েছে বলে মনে করছেন শিক্ষকরা। সঠিক পরিসংখ্যান না জানলেও শিক্ষক নেতারা সেশন জটের শঙ্কা করছেন। ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প ভাবনার কথাও জানালেন তারা। গড়ে যদি 8 কর্মঘণ্টা করে হিসাব করেন, 8 কর্মঘণ্টা মানেই প্রতিটিকে যদি একটি ক্লাস এবং পরীক্ষা আওয়ারের সাথে সংযুক্ত করেন, তাহলে একটা বিশাল একটা অঙ্ক বেরিয়ে যাবে। এই যে 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক সেশন, যেটি বাংলাদেশে সবসময় একটি প্রত্যাশিত ছিল যে জুলাইয়ের 1 তারিখে ক্লাস হয়ে 30 জুন পর্যন্ত এটি ধারাবাহিকভাবে চলবে, সবচেয়ে বড় ধাক্কাটি এখানে হলো। যখনই আমরা আমাদের দাবি মানা হবে তখন আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে শুক্রবার শনিবার ক্লাস নেব, আমরা অনলাইনে ক্লাস নেব, আমরা স্পেশাল পরীক্ষা নিয়ে সেই জিনিস আমরা পুষিয়ে নিতে পারব। পেনশন স্কিম বাতিলের দাবিতে আজও মিছিল সমাবেশে মুখর ছিল ক্যাম্পাস। ওজন করুন আমাদের সিভিটাকে, মেধার ওজন সেটি নিক্তিতে মাপুন, তারপরে কথা বলুন আমাদের সাথে। আমরা স্বার্থের জন্য করছি নাকি স্বার্থ বিসর্জন দিয়ে করছি? দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের ব্যবসায়ীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বেইজিং সফরের দ্বিতীয় দিন চায়না ওয়ার্ল্ড সামিট সেন্টার শাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড। এতে বাংলাদেশ ছাড়াও কয়েকশো চীনা ব্যবসায়ী অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, সেই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগ আনতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. The government has embarked on a series of reforms to create more business-friendly atmosphere and offer a secure and predictable environment for investors. পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। China is our largest partner with trade volumes increasing year by year. However, there remains immense potential to further expand our trade ties. We are committed to addressing trade imbalances and creating a more equitable trade relationship. প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করতে পরামর্শ দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানের মধ্যে 16টি সমঝোতা স্মারক সই হয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের 10টি নদীর পানি 21 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এখনও বন্যা কবলিত হয়ে আছে দেশের 10 জেলা। কয়েকটি স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। এদিকে বন্যার মধ্যে সিলেটে আজ শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। বন্যার কারণে কয়েকটি কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। যমুনার পানি কমতে শুরু করলেও এখনও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে বিপদসীমার 50 সেন্টিমিটার এবং কাজীপুরে 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীতে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার উপরে আছে। আগামী 2 দিনে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইলে ব্রহ্মপুত্র যমুনার তীরবর্তী নিচু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। ওমানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত 96,000 বাংলাদেশি কর্মীকে বৈধতা দিবে দেশটি, জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, নতুন করে কর্মী নেয়ার বিষয়টিও পর্যালোচনা করছেন তারা। মাসিক রাহাতের রিপোর্ট। চলতি বছরের শুরুতে ওমানে গিয়েছেন 302 বাংলাদেশি কর্মী। এরপরই কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। বড় শ্রমবাজারটিতে গত বছর গিয়েছিলেন 1,27,000 জন। আবারও দেশটিতে কর্মী যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ওমানে যে 96,000 বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন, তাদের বৈধভাবে কাজের অনুমতি দিতে রাজি হয়েছে দেশটি। এই জন্য লাগবে না কোনো জরিমানা। 96,000 অবৈধ হয়ে গেছে, তাদেরকে লিগ্যালাইজ করে দিবে, সেটা ভার্বালি ওয়াজ এগ্রিড। ফি মওকুফের ব্যাপারটাও উঠাইছি, এরপর ইনশাআল্লাহ সেটাও হবে। For such an exemption also, and my authorities are looking positively into this. ঢাকায় ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠকে নতুন কর্মী নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এজন্য দুই দেশের যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই ঘোষণা আসবে। Everything is being done tirelessly to resume, inshallah, very soon the issuance of visas. জয়েন্ট ভেঞ্চার ওয়ার্কিং গ্রুপ হবে, সেই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রপোজাল দেওয়া হবে। এদিকে সকল ধরনের ভিসা বন্ধ রাখার পর কর্মী ছাড়া অন্য বেশিরভাগ খাতে গেল মাস থেকে ভিসা দেয়া শুরু করেছে ওমান। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।
পরিসংখ্যানগত ভুলের কারণে দেশের মাথা পিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি সহ সব অর্থনৈতিক সূচক কমতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। তথ্যের ভুলের প্রভাব কতটা হতে পারে এরই মধ্যে শুরু হয়েছে সে অনুসন্ধান। দেশের আয় ব্যয় কিংবা বিনিয়োগ এসব কিছুর উপর নির্ভর করেই হিসেব করা হয় মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি, মাথাপিছু আয় সহ অন্যান্য সকল অর্থনৈতিক সূচক। এমন সব হিসেবের উপর ভর করেই দেশের মানুষের মাথাপিছু আয় এখন $2,784 আর জিডিপি প্রবৃদ্ধির হার আছে 6.17%। তবে সম্প্রতি রপ্তানি তথ্যে $2,300 কোটি গড়মিলের কারণেই প্রশ্ন উঠেছে এসব সূচকের সত্যতা নিয়ে। পরিসংখ্যান ব্যুরো পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েন পরিকল্পনা মন্ত্রী। জানান, পরিসংখ্যানগত ভুলের নেতিবাচক প্রভাব পড়বে দেশের সকল অর্থনৈতিক সূচকে। জিডিপির প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, হ্যাঁ সবকিছুর মধ্যে পড়বে তো সেটা নিয়ে ওইটা তো এটা তো এইভাবে অফেন্ড বলা যাবে না, দেখে বলতে হবে কোথায় কোথায় ক্ষতি হয়েছে বা হয়নি, সেটা পোষানো যাবে কিনা বা অতিরিক্ত কোনো কাজ করতে হবে কিনা পুরো করে সেটা দেখা হবে। সাধারণত একটি দেশের অর্থনৈতিক সূচকগুলোর উপর নির্ভর করে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেন সে দেশে বিনিয়োগের বিষয়ে। তাই দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও পরিসংখ্যানের স্বচ্ছতার বিকল্প নেই। সেখানে সরকারি দুই সংস্থার তথ্যে কিভাবে এত বড় গরমিল? এমন ভুল এড়াতে ভবিষ্যৎ পদক্ষেপই বাকি, এমন প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। এটা তো ওয়ান সাইডেড না, পরিসংখ্যান তো বিভ্রান্তি তো ক্ষতিকর অবশ্যই। এটা কেন হয়েছে এটা তো নিশ্চয়ই হাত আছে, কেউ একা একজনের জন্য এটা হয় নাই। আর এটা সেই কারণেই এই বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি যাতে না হয় এবং আর হবে না, আশা করি হবে না, বিভ্রান্তি হতে যেতে পারে, আশা করি হবে না, হলেও আমাদের সেই ব্যবস্থা নিতে হবে। এর আগে প্রথমবারের মতো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন পরিকল্পনা মন্ত্রী, যেখানে বিভাগের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা দূর করে আধুনিকায়নের আশ্বাস দেন মন্ত্রী। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযোগ, অনুমতি নয় বরং নির্ধারিত কর্মকর্তার সই জালিয়াতি করে সিটি কর্পোরেশনের রাস্তা খনন করেছে ওয়াসা। আর ওয়াসা বলছে সংস্কার কাজ বিষয়ে কিছুই জানে না তারা। মাহমুদুল হাসানের রিপোর্ট। লালবাগের শহীদ আব্দুল আলিম খেলার মাঠের পাশের সড়কে পানির লাইনের সংস্কার করছে ঢাকা ওয়াসা। অসময়ে রাস্তা খননে হওয়া দুর্ভোগের খবরে সকালে ঘটনাস্থলে যান অঞ্চল 3-এর নির্বাহী প্রকৌশলী। আর তারপরই বেরিয়ে আসে খোদ সরকারি সংস্থার দ্বারা নিয়ম ভাঙার এক অভিনব কাণ্ড। ঢাকা ওয়াসার নির্ধারিত ঠিকাদারের কর্মীরা রাস্তা খোঁড়ার যে অনুমতিপত্র দেখায় তাতে ছিল তথ্যের বিস্তর গরমিল। দেখা যায় তদন্তে আসা কর্মকর্তার সইটি জাল করা হয়েছে অনুমতিপত্রে। সহকারী প্রকৌশলী অনুমতিপত্র দেখার পরে আমাকে ফোনে জানাইছেন যে স্যার আপনার অনুমতিপত্র তারা একটা দেখাচ্ছে। তা আমি তাকে ফোনেই বললাম যে অনুমতি আমি এটা দেই নাই, তুমি অনুমতিপত্রটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। হোয়াটসঅ্যাপে যখন সে আমাকে পাঠালো আমি নিশ্চিত হলাম, যেহেতু আমার সাক্ষ্যটা জাল করছে, আমি আমার সাক্ষ্যটা তো অবশ্যই ভালো করে চিনি যে আমার সাক্ষ্যটা তারা ডেটটা ট্যাম্পারিং করছে এবং সাক্ষ্যটা তারা নকল করছে। সরকারের নিয়ম তোয়াক্কা না করে উল্টো সই জালিয়াতির এই অভিযোগ প্রসঙ্গে ঢাকা ওয়াসার স্থানীয় কর্তৃপক্ষ জানান, রাস্তা খননের বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না। ভুয়া কাগজ দেখিয়ে রাস্তা খনন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র তাপস। নির্বাহী প্রকৌশলী স্বাক্ষর জালিয়াতি করে একটি কাগজ সৃষ্টি করেছে, তারা বিনা অনুমতিতে সড়ক খনন হয়েছে। খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক। অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। আমরা এ ব্যাপারে কঠোর রয়েছি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ সিটির কর্মকর্তাদের দাবি, অনুমতিপত্রের তারিখ ও স্বাক্ষর পাল্টে দিয়ে ওয়াসা সংস্কার কাজ প্রমাণ এর আগেও তারা পেয়েছে। এসবের সূত্র ধরেই এবার তদন্তে নেমেছে কর্পোরেশন। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার 7 জনের স্বীকারোক্তি। ঘটনা তদন্তে পিএসসি কমিটি। বাতিল হতে পারে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা। শিক্ষক কর্মচারীদের 9 দিনের আন্দোলনে বাতিল হয়েছে 1 লাখ ক্লাস পরীক্ষা। সেশন জটের শঙ্কা, কাল অবরোধের ডাক কোটা বিরোধী আন্দোলনকারীদের।
বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। চীনে বাণিজ্য সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। চীনের ব্যবসায়ীদের সঙ্গে 16টি সমঝোতা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।